দূরদেশে বসবাসকারী বাংলাদেশি মানে আপনাদের কথা বলছে ডিবিসি নিউজ। আপনাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশের মাটিতে বাংলাদেশেরই মানুষগুলো মূলত যান কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর আপনাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আমি মজুমদার চুয়েলি। নির্বাচনী আমেজ ঠিক এখনো শুরু না হলেও সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন এরই মধ্যে। অবশ্য 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে অনেকেই তাদের কার্যক্রম জোরদার করেছেন। দলীয়ভাবে মনোনয়ন বা তালিকা এখনো করা না হলেও টিকিট পেতে চেষ্টা করছেন নেতারা। তাদের একটা উল্লেখযোগ্য অংশ প্রবাসী। দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কারো কারো মধ্যে সংশয়ও কাজ করছে। এবং সর্বোপরি আমাদের তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডন বৈঠকের পর এক ধরনের নিশ্চয়তা পাওয়া যায়। আবার সবাইকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও এক ধরনের স্বস্তি আছে। অবশ্য সাম্প্রতিক কিছু ঘটনায় আবারও শঙ্কা দেখছেন কেউ কেউ। তবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন দলের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা। শুধু বিএনপি নয়, নির্বাচনমুখী সব দলই প্রস্তুতি নিয়ে রেখেছে বা নিতে শুরু করেছে। তলে তলে প্রার্থী বাছাইও এগিয়েছে অনেকে। এরই মধ্যে অনেক প্রবাসী রাজনীতিবিদ নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণার কাজ শুরু করেছেন। প্রবাসের রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার প্রত্যয় এসব রাজনীতিবিদের। অনেকদিন ধরেই এলাকায় নানা কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। বিশেষ করে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের প্রায় কেউই অন্তত 16 বছর কোনো কাজ করতে পারেনি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা আবার ব্যাপকভাবে কাজ করতে শুরু করেছেন, গোছাচ্ছেন ঘর, চাইছেন দলীয় মনোনয়ন। ডিবিসি নিউজ ডেস্ক। এই যে প্রবাসী যারা আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, তাদের মধ্যে 3 জনকে আমরা আজকে সঙ্গে পেয়েছি। তাদের সঙ্গে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী MA মুশাহিদ তালুকদার। আমাদের সঙ্গে আছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী 2 আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান, এবং আমাদের সঙ্গে আছেন ওমান প্রবাসী রাজনীতিবিদ এবং জয়পুরহাট 2 আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আমিনুল ইসলাম সিআইপি। আপনাদের 3 জনকে স্বাগত জানাই আজকের আমাদের দূরদেশে সুখ দুঃখ অনুষ্ঠানে। শুরুটা করতে চাই আমিনুল ইসলাম সিআইপি, ওমান থেকে যুক্ত হয়েছেন আপনি। প্রবাসে অনেক বছর ধরে আছেন আপনি এবং প্রবাসে সিআইপি মর্যাদা পেয়েছেন। এখন আবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন, এমপি হতে চান, কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রবাসে থেকেও সবসময় দেশের সুখ দুঃখে এবং ক্লান্তি লগ্নে দেশের মানুষের সাথে সবসময় সম্পৃক্ত থাকার চেষ্টা করছি। আমরা দেশে মনোনয়ন প্রত্যাশী, আমরা চাই আমাদের দেশটা দীর্ঘ দুঃশাসনের পরে প্রত্যেকটা সেক্টরে যে অবকাঠামো এবং অমূল্যায়ন এবং বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আমরা চাই আমাদের স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা। এবং আপনি জানেন যে আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের 31 দফা সংস্কারের মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশ গঠনে ওনার যে আহ্বান, বিশেষ করে তরুণদেরকেও উনি যে আহ্বান করছেন, আমরা চাই এই আহ্বানে সাড়া দিয়ে আমরা যদি আমাদের নিজ এলাকা বা দেশের জন্য কিছু করতে পারি, সেই জায়গা থেকেই আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাতে কাজ করে যাচ্ছি। এলাকাতে কাজ করছেন, ভালো কথা, কিন্তু এমপি হতে হবে কেন? এলাকায় কাজ তো এমনিতেও করা যায় মানুষের জন্য। হ্যাঁ,
এমপি হতে চাচ্ছি, আহ, আসলে মনোনয়ন প্রত্যাশী। আপনি জানেন যে বিএনপি একটা জনবহুল এবং আহ, অনেক মানুষের একটা সম্পৃক্ততার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমি মনে করি যে এই দলে দীর্ঘ, আপনি দেখেন যে স্বাধীনতার পর থেকে আজকে অবধি অর্থাৎ 2024 পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বিএনপির যদি অবদান রাখেন, যেটা মাটি এবং মানুষের জন্য, আমরা প্রবাসে বসেও আজকের এই ক্লান্তি লগ্নে আমরা চাই যে আমরা যদি সরাসরি দলের সাংগঠনিক এবং জাতীয় পর্যায়ে এসে দেশের জন্য যদি ভালো কিছু করতে পারি, অবদান রাখতে পারি, এই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। জি। এবং আমি মনে করি যে প্রবাসীরা দেশের যে প্রত্যেকটা সময়ে বা ক্লান্তি লগ্নে যে অবদান রাখে এবং অর্থনীতিতে যে অবদান রাখে, প্রবাসীরা একটা বৃহত্তম সেক্টর বাংলাদেশের যারা প্রবাসে থাকে, এই প্রবাসীরা বিভিন্ন সময়ে শিল্প, অর্থনীতি বা বিভিন্ন পর্যায়ে অবদান থেকে আমি মনে করি প্রবাসীরাও জাতীয় পর্যায়ে আসলে দেশের কল্যাণে ভালো কিছু করতে পারবে। জি, মানে নীতি নির্ধারণী জায়গায় আসলে, আইন প্রণয়নের জায়গায় আসলে আপনারা প্রবাসীদের পাশাপাশি দেশের মানুষের জন্য অনেক কিছু করতে পারবেন বলে আপনি মনে করেন। আমিনুল ইসলামকে আমরা হয়তো হারিয়ে ফেললাম মাত্র। আমি একটু আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। আব্দুল মান্নানের সামনে একটি মোবাইল আছে যেটি সরিয়ে ফেলা হয় আসলে আপনার সেই কাছ জায়গা থেকে। থেকে জি, আমি আমিনুল ইসলাম আপনার কাছে আসবো। আমি একটু সৌদি আরবে থেকে যুক্ত হয়েছেন বিএনপি নেতা আব্দুল মান্নান। আব্দুল মান্নান, আপনার কাছেও একই প্রশ্ন যে আপনি সংসদ সদস্য কেন হতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি টিভিকে আপনারা আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। বিশেষ করে একটু আগে ওমান থেকে মধ্যপ্রাচ্য আমার এক ভাইয়ে বক্তব্য দিয়েছে, আপনি প্রশ্ন করছেন যে আমরা এমপি কেন হতে হবে। সেই সুবাদে আমি বলবো, যে কোনো দেশের উন্নত করতে হলে সচ্ছল এবং সততা প্রয়োজন। আমি মনে করি মধ্যপ্রাচ্য সহ ইউরোপে, সারা পৃথিবীতে যে প্রবাসীরা যারা আছে, আমি মনে করি এটি থেকে 90% সচ্ছল এবং সচ্ছল এবং সৎ আমরা প্রবাসীরাই বেশিরভাগ। তার কারণ প্রবাসীরা একমাত্র অত্র উপার্জন যেটাই করে সেটা সৎ পথে এবং ওনার মেহনতের মধ্যে দিয়ে উনি উপার্জন করে। সেই উপার্জন আয়, আমাদের যে আয়টা আমরা যে বাংলাদেশের রেমিটেন্স বলি, অর্থ বলি, যেভাবে পাঠাই, সেটা কিন্তু আমাদের সঠিক পথে কিন্তু ব্যয় হচ্ছে না। সেই কারণে আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতি সচ্ছল করতে হলে, বাংলাদেশের দুর্নীতি দূর করতে হলে, যে প্রবাসীরা সৎ পথে পয়সা আয় করে বাংলাদেশের রেমিটেন্স অর্থনীতি শক্তিশালী করছে, সেখানে আমাদের মতো প্রবাসীরাই একমাত্র পারে যে দেশকে উন্নয়ন করতে। জি, তার মানে বলতে চাচ্ছেন যে মানে আপনারা মানে প্রবাসে যারা আছেন তারা যে কষ্ট করে অর্থ উপার্জন করেন, আপনারা সচ্ছল এবং সৎ, এ কারণে এখানে যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তার মানে আমাদের টাকা মেরে খাবেন না। মানে বিষয়টা আমি একটু সহজ করে বলার চেষ্টা করলাম যে আপনারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন, পুরনো অভিজ্ঞতা অনুযায়ী যারা যে কাজগুলো করে সেই কাজগুলো আপনারা করবেন না, তাই তো আব্দুল মান্নান? আমি যদি ভুল করে না থাকি। না, জি, কারেক্ট। সেখানে আপনি যেখানে প্রবাসীদের রেমিটেন্সে, যেখানে বাংলাদেশের অর্থচালিত, যেমন আপনি এখন যে কোনো বাণিজ্য করেন, একমাত্র প্রবাসীদের ডলার দিয়ে এই বাণিজ্যটা হচ্ছে, ঠিক আছে? রেমিটেন্স আপনার এই যে গত 17 বছর স্বৈরাচার হাজার হাজার কোটি টাকা, স্বৈরাচার সরকার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে ঋণ রেখে গেছে,
এটা কার টাকার মধ্যে দিয়ে আজকে ঋণ সোজানো হচ্ছে? এই প্রবাসীদের টাকা দিয়ে, এই প্রবাসীদের কষ্টের আয় দিয়ে। তাহলে যেখানে আপনি এখন কোনো ইম্পোর্ট এক্সপোর্ট করতেছেন, আপনি ডলার কোত্থেকে আসতেছে, রিয়াল কোত্থেকে আসতেছে? এই প্রবাসীদের টাকা দিয়ে, এই প্রবাসী রেমিডিতে। তাহলে যেখানে আমরা প্রবাসীরা আয় করতে পারি, যেখানে আমরা প্রবাসীরা দেশকে উন্নয়ন করার জন্য ইউরোপ আমেরিকা বলেন 20- ডিগ্রি থেকে আমরা টাকা উপার্জন করে দেশে পাঠাতে পারি, এই মরুভূমিতে 50 ডিগ্রি গরমের ভিত্তিতে কাজ করে আমরা দেশের অর্থনৈতিক সচ্ছল রাখতে পারি, তাহলে সেখানে আমি আমার দেশের উন্নয়নে কেন হাত রাখতে পারবো না? সেখানে আমি যদি সংসদে না যাই, তাহলে আমার দেশের উন্নয়ন কিভাবে হবে? আমার দেশের উন্নয়ন করতে হলে তো আমাদের আগামী দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমি যেটা মনে করি, উনি গত 17 বছর বিদেশে থাকা, ইউরোপে থাকার কারণে, আমি 5 আগস্টের পরে আমার সৌভাগ্য হয়েছিল, আমি ওনার সাথে দেখা হয়েছিল, আমি ওনার সাথে কিছুক্ষণ কথাও বলেছিলাম। আমি ওনার যে মনোভাব বুঝতে পারলাম, উনি এই বাংলাদেশকে এগিয়ে নিতে চান ইউরোপের মতোই। কিন্তু সেই যদি বাংলাদেশকে এগিয়ে নিতে হয়, তাহলে আমি মনে করি প্রবাস থেকে আমাদের মতো কিছু ব্যক্তি ওনার খুব প্রয়োজন। যতক্ষণ দেশে দুর্নীতিমুক্ত হবে না, সততা আসবে না, ততক্ষণ পর্যন্ত দেশের উন্নয়ন হবে না। একদম পরিষ্কার। আমি একটু মুসাইদ তালুকদার আপনার কাছে আসতে চাই, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনি সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী, মনোনয়ন পেতেই হবে কেন মানুষের জন্য কাজ করতে? জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কথা আপনারা শুনলেন? পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওকে ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার প্রশ্নের উত্তরটা একটু পরে আমি দিচ্ছি। আমি আজকে আপনার উপস্থাপক কইলা আপনি মজুমদার, কাউকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, অসুবিধা নেই, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। জি, মুসাইদ তালুকদার, আপনি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যান। জি, সবাইকে আসসালামু আলাইকুম। জি, আর আমি এখন আপনার প্রশ্নের উত্তরে যে আপনি যে এমপি হতে হবে কেন, তাই না? এখন দেখেন, আমার বিগত 2জন তারা হইয়া গেছেন, 2জনও, একজন ওমান থেকে, একজন সৌদি আরব থেকে, যে বিদেশ থেকে কেন এমপি হতে হবে। আমি ওনাদের সাথে একমত, এই সাইটে আমি আর করবো না। আমি একটু আরো ডিফারেন্ট করে কইতাম চাই। আর যেমন আমরা বিদেশ থেকে রেমিডেন্স সহ আমরা যে কইরার, এগুলা ওনাদের সাথে একমত। এরপরেও এমপি হওয়ার কারণটা হয়েছে যে দেশে আমরা কিছু করতে হলে একটা কিছু পদের দরকার আছে। কোনো পদে, বা যেমন আমি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি যদি যে সাংগঠনিক সম্পাদক হইতাম না, তাহলে আমি দলের জন্য কাজ করাটা আমার দ্বারা একটু টাফ হইল না, এক্সাম্পল স্বরূপ হইয়া। এর জন্য একজন এমপি যদি হয়, তখন অনেকগুলা কাজ করার সুযোগ আসে, আর 2 নম্বর হইল গিয়া যে আমরা যে বিদেশ থাকি, যেমন আমি লন্ডনে আছি, ওয়েস্টার্ন কালচারে আমরা রাজনীতি দেখি। আর এখানে আমাদের বাংলাদেশ যেমন বিগত 53-54 বছর গেছে আমরা রাজনীতি দেখছি, বাট বিগত 17 বছর বা হইতে গেলে যে 14 সালের পর থাকি যে রাজনীতি হয়েছে, রাজনীতিটা যে দূষিত হয়েছে, এই দূষিতটাকে বারইতে হইলে ক্লিন ইমেজ রাজনীতির দরকার আছে। এখন এখানে ক্লিন ইমেজ রাজনীতির দরকার আছে। এখানে আমাদের যে পুরানা রাজনীতিবিদ যারা আছেন আমাদের দেশে, এরা অবশ্য আমাদের সম্মানজনক, বা এরা আমাদের গুরুজন, এরা সুন্দর রাজনীতি করেন। বাট এখানে হয়েছে কি, আমাদের যে একটা অবস্থা হয়েছে যে বিগত 14 সালের পর থেকে যে দুর্নীতি, যে লুটপাট, যে রাহাজানি, খুন, গুম, হত্যা, এইগুলা থেকে বাড়িয়া আসতে হলে আমরা যে বিদেশ থেকে আমরা যারা জখরিয়ার, আমাদের এখানে হইল, আমি মনে করি এরা একটা ক্লিন ইমেজ আছে। এরা গেলে এরা দুর্নীতির সাথে জড়িত হবে না, আমরা দুর্নীতির সাথে জড়িত হব না। এর জন্য আমি একজনে মনে করি আমরা যে লুটপাট করার আমরা কিছু দরকার নাই, আমরা এগুলা করতাম না। বুঝলেন?
আমরা যে গেলে আমরা গরিব দুঃখী মানুষের জন্য আমরা কাজ করবো, উন্নয়নমূলক জোরদায় আমরা কাজ করবো, এখানে এখান থেকে আমরা চাঁদা নেওয়ার দরকার নাই, নেওয়ার দরকার নাই। আর আমরা যে সন্ত্রাসও ফালি না, গুন্ডাও ফালি না, যে সন্ত্রাসে গুন্ডারে ফালতা মূল্য টাকা দিয়া পয়সা দিয়া। তো এই যে জিনিসটা, এই জিনিসটা আমি মনে করি যে আমরা প্রবাসী যারা আছে, প্রবাসী সকলের যদি দল বা দেশের মানুষ এই দেশের মানুষের সেবা করার সুযোগ দেন, তবে আমরা গেলে আমরা দেশের মানুষের জন্য, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হইয়ার আমার কিচ্ছু চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, আমি শুধু মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই। এটা আমার একান্ত আমার লুটপাট করার কোনো ইচ্ছা নাই, আমার লুটপাট বা কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী করার কোনো ইচ্ছা নাই। আমি এগুলা কি করবো, মরলে তো আমি কয়বরও নিয়ে যাব না। এই তো বিগত 10 বছরে দেখছি যে এমপি হলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন, কেউ তো আর কয়বরও লিয়া গেছেন না, জেলো বইয়া খাইরা জকররা। এই যে ফ্যাসিস্ট ডাইনি শেখ হাসিনার আমলে যা করা হয়েছে, এটা সমাজটার একেবারে শিক্ষা খাত ভাঙছে, মানে বিচার বিভাগ ভাঙছে, পুলিশ বিভাগ, মানে সব খাত সরকারি সব খাতরে একবারে ভাঙ্গিয়া সুরমার কইরা ফেলাইছে। এগুলারে গড়তে হইলে নতুন রাজনীতির, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব সবসময় শুনাই আইরা যে কইয়া মানে কইরা যে আগামী ইলেকশনটা খুব ডিফিকাল্ট হবে। কেন হবে বলতেছেন? আমি এই ডিফিকাল্টের জায়গাটায় আপনাদের সঙ্গে আলোচনায় ফিরবো তিনজনের কাছেই, কারণ ডিফিকাল্টটা কেন হবে মনে হচ্ছে, কারণ বিএনপি তো এখন প্রায় একাই মাঠে আছে। অন্য যারা আছে খুব যে কম্পিটিটিভ সেটি মানে আমাদের দৃষ্টিতে মনে হয় না, হয়তো কম্পিটিটিভ হতে পারে নির্বাচন হতে হতে, কিন্তু সে জায়গাটায় যেহেতু কম্পিটিশন কম, তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন আগামী নির্বাচনটা এত সহজ হবে না। পাশাপাশি আমরা এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে কিন্তু দেখছি যে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এক ধরনের নির্বাচন পেছানোর বা নির্বাচন না হওয়ার কথাও অনেকেই বলছেন। এই সংশয়টা কেন? আপনারা বিদেশে বসে এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? একটা বিরতি নিয়ে এসে তিনজনের কাছ থেকে এই প্রশ্নটার উত্তর নেব। থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে রয়েছেন যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ মুশাহিদ তালুকদার, আছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী 2 আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান, এবং আছেন ওমান প্রবাসী রাজনীতিবিদ ও জয়পুরহাট 2 আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আমিনুর ইসলাম সিআইপি। আপনাদের তিনজনকে আবারও স্বাগত। আব্দুল মান্নানকে দিয়ে পর্বটা শুরু করি। আমি যে প্রশ্নটা করেছিলাম, সংশয় কেন দেখছেন খোদ তারেক রহমান সহ, আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি, ধন্যবাদ আপনাকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ যেতটুকু এগিয়েছিল, গত 17 বছর যে আমাদের স্বৈরাচার শাসক যেভাবে দেশকে মাটির সাথে ধুলির সাথে মিশিয়ে গিয়েছে, এই দেশকে যদি এগিয়ে আনতে হয় তাহলে আমি মনে করি সারা বিশ্বের থেকে যারা প্রবাসে গত 20 বছর 25 বছর যাবত রাজনীতি করে আছে এবং বাংলাদেশ জাতীয়বাদী দলকে শক্তিশালী করছে, এখানে কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 17 বছর যদি উনি 15 বছর যদি উনি দেশের বাইরে না থাকতো, এই কথাগুলি আসতো না, সেটা আমাদের মনেও আসতো না। আমি 2-একটা পয়েন্ট দিয়ে আপনাকে বুঝাই দিতে চাচ্ছি। এই যে প্রবাসী মন্ত্রণালয় কার জন্য খোলা হয়েছে, এই প্রবাসী মন্ত্রণালয়ের কাজ কি? ওনারা কখনো কি এটা ভেবে দেখেছেন? এই একজন প্রবাসী যখন বাংলাদেশ থেকে সে মনস্থির করবে যেহেতু বাংলাদেশে কোনো কর্মসংস্থান নাই, তখন সে বলে যে সে বিদেশে পাড়ি জমাবে। যখন সে মনস্থির করে বিদেশে পাড়ি জমাবে, তখন তার মা, ভাই, বোন, বউ, বাচ্চা সবকে ত্যাগ করে উনি বিদেশে যাবার জন্য উদ্যোগ নেয়। কিন্তু এই বিদেশে আসার জন্য উনি যে যুদ্ধ করে দেশে 6 মাস, 1 বছর, 6 বছর পর্যন্ত, একমাত্র সেই প্রবাসী জানে। সে যদি মনে করেন মধ্যপ্রাচ্যে আসার উদ্যোগ নেয়, তাহলে প্রথম দিন থেকে তার পাসপোর্ট বানানোর থেকে শুরু করে
দালালদের হেসিং থেকে শুরু করে ট্রাভেলসের হেসিং থেকে শুরু করে এয়ারপোর্টের হেসিং থেকে শুরু করে এরপরে প্রবাসে আসার পরে প্রবাসে কর্মসংস্থান ঠিক করতে তার যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগাতে হলে এটা ভুক্তভোগী একমাত্র প্রবাসী জানে, সেই প্রবাসী জানে। এবং যিনি আমেরিকা যাচ্ছে 6 বছর 1 বছর ইউরোপের মরুভূমির পাড়ে দিয়ে, পাহাড় জঙ্গল পাড়ে দিয়ে, সেই ইউরোপে এবং আমেরিকার সেই প্রবাসী জানে। সেখানে প্রবাসী মন্ত্রণালয়ে যে প্রবাসী মন্ত্রণালয় আমাদের কাছে, ওনাদের কি অভিজ্ঞতা আছে আমাদের সম্বন্ধে, উনাকে কিন্তু আপনি বিসিএস ক্যাডার বা ওনার শিক্ষা যোগ্যতা রেখে আপনি উনাকে প্রবাস মন্ত্রণালয়ে আপনারা উনাকে রেখে দিচ্ছেন, অথচ উনারা বাংলাদেশ থেকে এসে কোন প্রবাসীর সাথে সাক্ষাৎ করার সাহস ওনাদের আজ পর্যন্ত হয়নি। কিন্তু ধরেন এই বিগত সরকারের আমলে কিন্তু একজন প্রবাসী মন্ত্রী ছিলেন, যিনি প্রবাসী ছিলেন এক সময়, যেমন ইমরান আহমেদ, মানে সিলেটি। হ্যাঁ, কিন্তু তিনিও বা কি করেছেন? হ্যাঁ, তিনিও না, ওটা তো এক কথা আসতেছে, সেটা স্বৈরাচার সরকারের দোষর ছিলেন। তাহলে ওনারা স্বৈরাচার সরকারের দোষর যখন একজন সঙ্গী থাকবে, তো ওনারা স্বৈরাচারের নিয়মতান্ত্রিকে চলবে, এটা বাইরে যাবে না। আমাদের যে কথা, যে আমি একজন প্রবাসী, সেখানে বাংলাদেশে প্রবাসী মন্ত্রণালয় প্রায় 300 জন, ছোট থেকে বড়, একদম ফিএন থেকে মন্ত্রী পর্যন্ত 3 থেকে 350 কর্মচারী এবং কর্মকর্তারা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে প্রবাসী মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশে 200 কোটি থেকে 220 কোটি টাকা বাজেট হচ্ছে। আমার হিসাবে সেই প্রবাস মন্ত্রণালয় আমাদের জন্য কতটুকু করছে, যেখানে বাংলাদেশে 2024 এবং 25-এ আপনি রেভিডেন্স, বাংলাদেশের সবচেয়ে হাইস্ট রেভিডেন্স গেছে 32 থেকে 33 বিলিয়ন ডলার। এইটা একমাত্র প্রবাসীদেরই টাকা, প্রবাসীদের আয়। সেই টাকাটা আমার সঠিক পথে লাগছে কিনা, সঠিক পথে করছে, মানে তার মানে হচ্ছে যে মানে স্পেশালাইজড, মানে আপনারা যারা প্রবাসে কাজ করেন, কষ্ট করেন, আপনারা যারা কষ্ট করে বড় হয়েছেন, তারা এই দুঃখটা বেশি বুঝবেন। এজন্য তাদের মধ্য থেকে কাউকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত, এবং সেখানে আপনার ধরেন সংসদ সদস্য হয়েও আপনি প্রবাসীদের পক্ষে কথা বলতে পারবেন। আমি এই জায়গাটা আর একটু ফোকাস করবো একটু পরে। আমি একটু যে প্রশ্নটা করেছিলাম, আমি সংশয়ের জায়গাটা, নির্বাচন নিয়ে সংশয়, মুশাহিদ তালুকদারের কাছে আসি। আপনি তো একদম ক্লোজলি গত অনেক বছর ধরেই তারেক রহমানের সঙ্গে কাজ করছেন, প্রায় দেখা হয়, তার মনোভাবটা জানেন। যে উনি যে সংশয়ের কথাটা বললেন, কেন বললেন? আগামী এখন যেহেতু ফ্যাসিস্ট সরকার নেই, এখন সামনে একটা সুন্দর নির্বাচন হবে, এবং যেহেতু বিএনপি একটা বড় দল, তাদেরই ক্ষমতায় যাওয়ার এখন সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানটায় তারপরেও তাদের দ্বিতীয় শীর্ষ নেতা কেন বলছেন সংশয়? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা হয়েছে আজকে বিগত 3-4-5 মাস ধরে দেখতেছেন যে বাংলাদেশে একটা মহল বিএনপিকে প্রপাগান্ডা, মানে কি ধরনের প্রপাগান্ডা ছড়াইয়া বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা বিএনপিকে কুলুষিত করার জন্য কত চেষ্টা কইরা যাওয়ার। নাম্বার 1 এইটা কি, এটা যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব এগুলা আত্মাকিও এগুলা তাই মানে ধারণা করতে পারছেন বলেই করছেন যে এটা বিভিন্ন চক্রান্ত আসবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার দেখেন, আওয়ামী লীগ থাকি যেই দিন হাসিনা, মানে কুলাঙ্গার ডাইনি শেখ হাসিনার পতন হয়েছে, এই দিন সকালটা কি যারা অতীতে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করছে ওই দিন সকাল থেকে এরা বিএনপি নাম জফিয়া বিএনপিতে ঢুকার চেষ্টা শুরু করছে। আর এরা বিএনপিতে ঢুকিয়া মানে বিএনপির সাথে মানে সন্ত্রাসী, সাদাবাজি, এই সেই মানে অবিচারে করতে চার, আর এগুলারে বিএনপিরে করে। তো আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব এগুলা তাকি কন্ট্রোল থাকার জন্য বা এগুলা তাকে করার জন্য, অতীতেও দেখছেন যে অনেক নেতা কর্মী যারা আওয়ামী লীগ তাকে ঢুকছে বা জইছে, এরারে মানে প্রশ্রয় দেওয়া হয়েছে, এদেরকে মানে অনেক বিএনপি নেতা কর্মীরা বহিষ্কার করা হয়েছে। এরপরেও চেষ্টা করে, এগুলা জানা আছে। এই যে দুইটা কথা কইলাম, আর আরো যেটা কেন, আর যে এই প্রপাগান্ডার মাধ্যমে যে আমাদের নেতা কর্মী হল, এই যে যারা এমপি হবেন বা এই ধরনের সিনিয়র লিডার হল, এরা যাতে কেয়ারফুল থাকুন যে এই যে প্রপাগান্ডা গুলা ফেস কইরা যাওয়া
2 নম্বর হইল গিয়া যে এই যে আওয়ামী লীগ থেকে ইয়ার ঢুকের এরারে প্রশ্রয় না দেওয়া, 3 নম্বর হইল গিয়া যে যারা আমাদের বিএনপির অনেক হাইব্রিডও আছে, যারা বিগত 17 বছরের মাঝে, এটা আমি কইতে আমি লজ্জা কইরাম না, যে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে এত একটা ভূমিকা রাখছেন না, এরা এখন হেভি চাঙ্গা হইয়া দলরে মানে বিভিন্ন প্রশ্নের মাঝে ফালাইতে পারে। এর জন্য আমাদের লিডার দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব উনি বারবার বলতেছেন যে দলের নেতা কর্মীরা হুঁশিয়ারি কইরা যে যাতে আপনারা কেয়ারফুল থাকেন, আগামী ইলেকশন ডিফিকাল্ট হবে। জি, একদম একদম পরিষ্কার। ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম, সেই জায়গাটায় এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, সংশয়ের কথা তো বলছি, এর আগে সোহাগ হত্যাকাণ্ড হলো, সেটা নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা হয়েছে, বিএনপিকে নানাভাবে স্লোগান দেয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে। গোপালগঞ্জের ঘটনাটা যদিও বিএনপির এখানে কোনো হাত নেই, তারপরে একজন দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করে সেরকম নির্বাচনের কোনো সংশয়ের আপনারা দেখেন কিনা বিদেশ থেকে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা প্রশ্ন আমি মনে করি। আমি আপনার এই কথাটা উত্তর দিতে গিয়ে দুইটা জিনিসকে এখানে বলার চেষ্টা করব। আপনি দেখেন 1971 সালে 25শে মার্চ অপারেশন সার্চলাইট নামে বাংলাদেশে যে হত্যাকাণ্ড এবং নির্মমতা চালানো হয়েছিল, তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর একটা পদবি উচ্চ পদে থেকেও রিভোল্ট করে দেশের জন্য যেই মানবতা দৃষ্টি রেখে গেছেন। আপনি জানেন যে সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে রিস্কের বিষয় হচ্ছে রিভোল্ট করা। তো আমি যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি যে বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক বিশ্বাসী দল। 1975 সালে দেখেন যেখানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা তৎকালীন সরকার কায়েম করার চেষ্টা করছেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করছেন। আমি যদি আরেকটু বলি জুয়েল ভাই, সেটা হচ্ছে যে আপনার গণমাধ্যমের কথাই যদি বলি, গণমাধ্যম ছিল মাত্র 4টা 1975 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণমাধ্যমকে পরবর্তী 100টা গণমাধ্যমে রূপান্তরিত করে এবং ওয়েস বোর্ড সহ প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউট সহ আপনি দেখেন পরে আপনার প্রেস কাউন্সিল পর্যন্ত তৈরি করছে, যেন সবাই মিলেমিশে ঐক্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠিতের মাধ্যমে চলতে পারেন। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী একটা দল। তো দেশের ভিতর এবং দেশের বাহিরে কেউ চায় না যে এই গণতান্ত্রিক এবং বাংলাদেশের মাটি ও মানুষের সামাজিক অর্থনৈতিক যে চিন্তা ভাবনা এবং উৎপাদনশীল মানুষের দৈনন্দিন জীবনের উন্নয়নের জন্য বিএনপি সবসময় ধারাবাহিকভাবে যে কাজ করে আসার চেষ্টা করে, এই বিষয়টা আমাদের দেশের ভিতর এবং দেশের বাহিরে সবসময় একটা ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা পড়ে আছি। আপনি দেখেন বাংলাদেশের উন্নয়নের দিকে যদি আমরা তাকাই, এত অল্প সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত অল্প সময়ে বাংলাদেশের মাটি ও মানুষের মন জয় করেন এবং বাংলাদেশের ওই যে ক্লান্তি লগ্ন ওই সময়টা আপনি যদি একটু চিন্তা করেন, ওই সময়ে বাংলাদেশের যে উন্নয়ন উনি করছেন এত অল্প সময়ে, যে বাংলাদেশের মানুষ আজ অবধি এবং হয়তো যতদিন বাংলাদেশ থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই অবদানকে কখনোই ভুলতে পারবে না। পরবর্তীতে দেখেন না, আমি যে আগামী নির্বাচনের সংশয়ের বিষয়টা কিন্তু বুঝলাম, জানলাম না, উত্তরটা পেলাম না যে আগামী নির্বাচন নিয়ে যে সংশয়টা হচ্ছে বিএনপি আমি সেটাই করছেন। আমি এটা ছোট করে শুনি কারণ বিরতি নিতে হবে। সংশয়টা হচ্ছে এই জন্য, সংশয়টা হচ্ছে যে এই যে বিএনপি যে জনবহুল একটা দল, এই জনবহুল দলটা যখনই বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, বাংলাদেশের মানুষের উন্নয়নের স্বার্থে ক্ষমতায় আসবে, তখন চারপাশে থেকে আপনারা জানেন যে আমরা এখনো কিন্তু দেশকে পরিপূর্ণভাবে স্বাধীন বা
সংশয় মুক্ত করতে পারিনি। তো এই যে দেশ সবসময় একটা ঝামেলার মধ্যে, ঝামেলা কবলিত অবস্থায় দেশের উন্নয়নকে ব্যাঘাত তৈরি করার জন্য দেশের ভিতর এবং দেশের বাহিরের মানুষেরা সবসময় চেষ্টা করে যেন এই দলটাই ক্ষমতায় না আসতে পারে। এবং আপনি জানেন যে গত স্বৈরাচ সরকারের সময় দেশের যে প্রশাসনিক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর এমন ভাবে বিভাজন তৈরি করা হয়েছে যে সেখান থেকে মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রশাসনের ভিতরেও এক ধরনের ষড়যন্ত্র আছে যাতে আগামী নির্বাচনটা না হয়, কারণ আগামী নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার একটা সমূহ সম্ভাবনা আছে, এই কারণে এরকম সংশয়ের কথাও বলা হচ্ছে। আর একটা বিরতি নেব, বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের সঙ্গে আবার আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটি বিরতি। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার। আমি সঙ্গে আছি, আমি মজুমদার জুয়েল। অতিথি হিসেবে যুক্ত আছেন এম.এ. মুশাহিদ তালুকদার, আব্দুল মান্নান এবং প্রকৌশলী আমিনুর ইসলাম সিআইপি। তিনজনকে আবারও স্বাগত। এবার একটু এম.এ. মুশাহিদ তালুকদার আপনাকে দিয়ে শুরু করি। মানে আমাদের যারা কয়েকজন প্রবাসী নেতা আমাদের এখানে বাংলাদেশে সংসদ সদস্য হয়েছিলেন, তাদের নিয়ে আমাদের অভিজ্ঞতা কি খুব ভালো আপনারা নিশ্চয়ই জানেন। যেমন নোয়াখালীর লক্ষ্মীপুরের একজন ছিলেন কুয়েত প্রবাসী, তিনি যে পরিমাণ অর্থ লোপাট করেছেন। পাশাপাশি টাঙ্গাইলে ছিলেন, আপনার এলাকা সিলেটের মেয়রও ছিলেন। আমি জানি না অভিজ্ঞতা অনুযায়ী যদি মানুষ বিচার করে সেক্ষেত্রে প্রবাসীদের প্রতি, প্রবাসী নেতাদের প্রতি কতটা আস্থা রাখতে পারবে। ধন্যবাদ। খুবই সুন্দর একটা প্রশ্ন আপনি করছেন আমারে। আপনি বিগত দিনে যে প্রবাস থেকে যে এমপি হল হইছেন, আপনি খুবই সহজে কইছেন এই এমপি হল বিনা বুটে এমপি হয়েছে। কেউ যদি কোনো একটা জিনিস একটু কষ্টর মাধ্যমে জিনিসটা অর্জন করে, এটার অনেকটা মূল্য থাকে। বাবাই সম্পত্তি কামায় বা দাদাই তুইয়া গেছেন, বাবাই অসুখ হইলেও এক ফোয়া জমিনও বেছেন না যে শরীরের চিকিৎসা করার দায় আমার সন্তানে খাইতে তুইয়া যায়। তো এখানে এটা কষ্ট, আর সন্তানে যে সময় পায় এটা কষ্ট করে পায় না, অনেক সময় ইজিলি বেচিলাই কুয়াইলাই বাদে জয় না। তো তদ্রুপ এক্সাম্পল হইলা এই যে এমপি সকল যারা এই যে বিগত 10 বছর দেখছেন গিয়া দুমছে বিদেশ থেকে এমপি সকল হইছেন, এরা ডাইরেক্ট কোনো মাঠের কাজেও নাই, কোনো জ্বর কাজেও নাই, জনগণের সাথে কোনো সম্পৃক্ত নাই, জনগণের সাথে এরা কোনো কাজও করছে না। বিদেশ থেকে গেছে নেত্রে তারার ডাইনি শেখ হাসিনা ডাইরেক্ট মানে তারার সদর নীতি হোক আর জনীতি হোক, তারার বিশ্বস্ত যেও আছে দেলাইছে টিকেট আর অটোমেটিকলি বিনা ভোটে এমপি হয়েছে। তো এরা বিনা ভোটে এমপি হইয়া জনগণের গেছে, এরা গেছে না, জনগণের বুঝছে না, জনগণের দরকারও নাই। আপনারা এগুলা দেখছেন, এক একজনের বক্তব্য শুনলে বা এক একজনের কথা শুনলে বোঝা যাইতো যে এই দেশটাও তাদের, এই দেশের মানুষের কোনো এইখানে কোনো অধিকার নাই। তো এই যে অতীতের যে এমপি গুলা হইছে, এরার উদাহরণ দেয়া যে বর্তমানে যে আমাদের মতো বা নতুন জেনারেশনের যারা আসবে ওদেরকে তুলনা মানে উনাদেরকে তুলনা করলে আমি মনে করি যে এটা সঠিক হবে, উনাদের সাথে সুবিচার হবে না, বুঝছেন? কেন আমরা চাইছি যে আমরা বিগত 17 বছর আমরা মাঠে কাজ করছি, অতীত তো আরো করছি, এগুলো আমি যখন না, বাট বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট মোকাবিলা করা, এটা বাংলাদেশের মানুষে জানে যারা কত মানুষ নির্যাতিত হয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত মানুষের ফ্যামিলি জামাই হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, এগুলা অতীতের মানে এটা রেকর্ড ছাড়া। এখন আমি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে হওয়ার সুবাদে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মাঝে বুঝতে পেরেছি আমি, সবাই সময় দিতে হবে। আব্দুল মান্নান, ওই জায়গাটাতে একটা প্রশ্ন অনেকে করে যে আপনারা তো প্রবাসে থাকেন, পরিবার পরিজন ওখানে, ব্যবসা বাণিজ্য ওখানে, নির্বাচিত হলে 6 মাস যদি ওখানেই থাকেন তাহলে আমাদেরকে সময় দেবেন কি করে? মানে একজন সাধারণ নাগরিক হিসেবে যদি কেউ প্রশ্ন করে সেক্ষেত্রে উত্তরটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আমরা যখন ছোট, আমি একটু পিছিয়ে যাচ্ছি, যেখানে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে গত 30 বছর যাবৎ আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে ছিলাম এবং আছি।
আমরা গত 17 বছরে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। গত 17 বছরে আমরা, বিশেষ করে আমি আমার নোয়াখালী সেনবাগ নিয়ে আমি কাজ করেছি। সেখানে আমরা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ঢুকতে পেরেছি এবং কাজ করার চেষ্টা করছি। ওনাদেরকে সবসময় প্রাধান্য দিয়ে, ওনাদেরকে উৎস দিয়ে আমরা গত 17 বছর মাঠে রেখেছি, আমরা প্রবাস থেকে। হুম। সেখানে আপনারা বলবেন হয়তো আপনার কি দেশে যারা ছিল তারা করেনি, হ্যাঁ ওনারাও করেছেন, কিন্তু সেখানে পার্থক্য ছিল। গত 17 বছর যে দুর্যোগের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিন কাটিয়েছে, সেটা স্মরণীয় থাকবে আজীবন। এই গত 17 বছর যদি বাংলাদেশে এই বর্তমান ইয়ং জেনারেশন না দেখতো, তাহলে এনারা বুঝতে পারতো না যে গত 17 বছর বাংলাদেশের প্রতি কি ঘূর্ণিঝড় গিয়েছে। সেখানে আপনি বলছেন যে আমরা বাইরে যারা আছে আমাদেরকে কেন ওনারা ভোট দিবেন, ঠিক আছে, হ্যাঁ, আমরা যখন সংসদ সদস্য হব অবশ্যই আমি আজকে 40 বছর সৌদি আরবে, আমার একটা সার্ভিস শেষ, 25 বছর পরে কিন্তু সরকারি চাকরিতে রিটার্ন যায়। আমরা কিন্তু 40 বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে যাচ্ছি। আমি কিন্তু এখানে থাকবো না। আমি যদি আমার নোয়াখালীতে সেনবাগ এবং আংশিক সোনামণির যদি সর্বস্তরের জনগণ আমাকে চয়েস করে, আমাকে পছন্দ করে, গত 17 বছর আমার কাজ আমার পছন্দ হয় উনাদের, আমি যদি উনাদেরকে বুঝাতে পারি যে আমি যদি সংসদ সদস্য হতে পারি, আমি দুর্নীতিমুক্ত নোয়াখালী গড়ব, দুর্নীতিমুক্ত আপনার দেশ গড়ার অঙ্গীকার নিয়ে, এবং শিক্ষা অঙ্গনের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নিয়ে আমরা যদি দৃঢ় বিশ্বাস নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে অবশ্যই সবাই আমাদেরকে সহযোগিতা করবে। সেখানে আমি 40 বছর পরে আমি আবার কিভাবে মনে করবে যে আমি আবার বিদেশ করব? 40 বছর আমার তো বয়স হয়ে গেছে। মানে আমি বাই দ্য ওয়ে, মানে সাধারণ মানুষের কথা এটা জানতে চাইলাম, কিন্তু আপনার এলাকা, আপনার আসনে কিন্তু একটা বড় আপনার প্রতিদ্বন্দ্বী আছে, মানে একদম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তো সেখানে তাকে বাদ দিয়ে আপনাকে পছন্দ কেন করবে দল? ছোট করে একটু বলবেন কেন? সেটার মূল্যায়ন আজকে জনগণই করবে। সেটার মূল্যায়ন আজকে যে যারা আছে, আমি গত 17 বছর কি কাজ করেছি, এবং সাবেক যে আমাদের বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন মাননীয় সংসদ সদস্য, উনাকে মূল্যায়ন করবে, আমাকে মূল্যায়ন করবে। সেখানে আমাদের আরো একজন প্রার্থী আছে, কাজী মফিজ আছেন। আমি তো বুঝে শুনে সেখানে কাজ করতেছি। যদি আমার কাজে যদি মূল্যায়ন ওনারা করতে পারে, যদি বলে না উনি সঠিক, ক্লিন ইমেজ এবং দেশের জন্য কাজ করবে, অবশ্যই আমার দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি মনে করি অবশ্যই আমার জনগণ আমাকে মূল্যায়ন করবে। আমার দল যদি অবশ্যই আমাকে মূল্যায়ন করে, আমি অবশ্যই মনে করি আমি আমার দেশের জন্য কাজ করতে পারবো। দল যদি আপনাকে মনোনয়ন না দেয়, তাহলে কি আপনি স্বতন্ত্র ইলেকশন করবেন? নাকি দলের প্রার্থীকে সমর্থন দেবেন? আমি আমার দলের সিদ্ধান্ত একচুয়ালি, আমরা গত 17 বছর না, আর 70 বছর লাগলো আমরা দেশের জন্য আমরা কাজ করে যাব। আমরা দেশের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে যাব। জি জি, একদম পরিষ্কার। আমি আমিনুল ইসলাম, আপনার কাছে একই প্রশ্ন যদি করি, যে আপনার তো সেখানে সিআইপি হিসেবে আছেন, ভালো অবস্থানে আছেন, দেশে এসে মানুষকে সার্ভ করবেন, মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা, মানুষকে বিশ্বাস করানো তো কঠিন, সে জায়গাটায় আপনি কি কি কাজ করছেন বা কিভাবে বিশ্বাস করাবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা প্রবাসী হিসাবে বাহিরে থাকলেও দেশ এবং দেশের মানুষকে কখনোই ভুলে থাকতে পারি না। আমাদের সব সময় মনে হয় যে আমরা যদি আমাদের মানবিকতা এবং দেশের দায়িত্ববোধ থেকে যদি দেশের জন্য কিছু করতে পারতাম, তাহলে মনে হতো যে আমরা আরেকটু শান্তিতে মনে হয় প্রবাসে থাকতে পারতাম। আমাদের দেশে এমপি মনোনয়ন বা এমপি হওয়ার কোনো প্রয়োজন হতো না যদি দেশটা আমাদের বহির্বিশ্বের অন্য দেশগুলির মতো করে চলতে পারতো, বা মানুষের অধিকারগুলি যদি প্রতিষ্ঠিত হতো। আমরা প্রবাসে থাকলেও দীর্ঘদিন এই স্বৈরাচার শাসকের সময়ে আমরা যে একটা সময় অতিবাহিত করছি, আপনি একা বা আপনারা তিনজন যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে কি মানুষের উন্নত বিশ্বের মতো দেশকে গড়ে তুলতে পারবেন? 3 জন প্রবাসী বা 10 জন প্রবাসী হলেও, কারণ সবাইকে, দলকে সহ তো এই পরিবর্তনটা আনতে হবে, তাই না? দেখেন, আমাদের ইচ্ছাটা থাকবে বাহিরের এই প্রযুক্তি এবং বাহিরের মতো উন্নয়ন একটা আধুনিক রাষ্ট্র গঠনে সর্বোচ্চ চেষ্টা করা,
আমাদের দেশের এখানে অর্থনৈতিক বিষয় আছে, আরো অনেক বিষয় সংশ্লিষ্টতা আছে, আপনি এটা জানেন। তবে আমাদের পক্ষ থেকে কোনো কার্পণ্যতা এবং দেশের এমন কোনো কাজ করব না যেই কাজটা বিগত দিনে স্বৈরা শাসকের সময় বিভিন্ন এমপি বা অন্যরা করে গেছে। জি এই চ্যালেঞ্জিং থেকেই, এবং আপনি দেখেন যে সামনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই ম্যান্ডেট এবং সংস্কার 31 দফা জনাব তারেক রহমানের সহ এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জিং আধুনিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে ওনার যে চিন্তা ভাবনা, আমি মনে করি আমরা প্রবাসে থেকে এইটাকে একটা চ্যালেঞ্জিং হিসাবে নিতে পারবো। জি জি আমাদেরও আশীর্বাদ থাকবে, দোয়া থাকবে, আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন এবং আপনারা যদি মনোনীত হন, দল যদি মনোনয়ন দেয়, অবশ্যই দেশের জন্য কাজ করবেন। এবং আমাদের সবার চাওয়া সঠিক সময়ে, খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকারের কাছে দেশের ক্ষমতা যাক, সেটা যারাই ক্ষমতায় আসুক এবং দেশ সামনের দিকে এগিয়ে যাক। আর আপনাদের মনোনয়ন যারা চাচ্ছেন, আপনাদের দল বিবেচনা করবে আপনারা মনোনয়ন পাবে কিনা। আমাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। মুশাহিদ তালুকদার, আব্দুল মান্নান এবং ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম, তিনজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাচ্ছি, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটার durdesh.tbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবারও দেখা হবে আগামী শুক্রবার। বিবিসি সঙ্গে থাকবেন।